নমস্কার। সহজপথে রং বেরং 2025-এ পা দিল। আর 2025-এর শুরুতে সব্যসাচীর তার প্রিয় লেখক শঙ্খচূড় একটি লেখা বিষবৃক্ষ আপনার সামনে শোনাচ্ছে। বিষবৃক্ষ শঙ্খচূড়। সমাজ এখনো বড় লোকের তাঁবেদারি করে, গরিবরা সারা জীবনে নিষ্পেষিত হয়। রাজনীতির শাসন শোষণ চক্রে এরা ঘূর্ণায়মান বৃত্তের মধ্যে ঘুরতেই থাকে। সমাজে এক একটা মানুষ নামক যন্ত্র বিষবৃক্ষ হয়ে সমাজের মেরুদণ্ডটাকে পিষে গলার টুটিটাকে চেপে ধরে রেখেছে। গরিব বনেদি ব্রাহ্মণ পরিবারে 5 সন্তান জন্ম দেওয়াটা খুবই অপরাধ। ব্রাহ্মণ সাধারণ সরকারি চাকুরিভুক্ত। 5 সন্তানের আহার, পোশাক, পড়াশুনো, তার উপরে আত্মীয় স্বজনদের উপর্যুপরি অত্যাধিক চাপ ব্রাহ্মণকে ওষ্ঠাগত করে তুলেছে। সংসার মোটামুটি এক প্রকার চলছিল, কিন্তু বাদ সাধল ঈশ্বর। সবেমাত্র বড় কন্যার বিবাহ দিয়ে উঠতে না উঠতেই আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক পরিত্যাগ করলেন। ভদ্রলোকের জমানো সম্পত্তি বলতে ছিল 3 পুত্র আর 2 কন্যা। ভদ্রলোকের বিধবা স্ত্রী সংসারটা বাঁচানোর জন্য দিন রাত কঠোর পরিশ্রম করতে লাগলো। বড় পুত্র গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো। মেজ ছোটর উপর পড়ল সংসারের জগন্নাথের দড়ি। ভিটের গাছগুলো একটা একটা করে বিক্রি হচ্ছে আর সংসার চলছে। ছোট কন্যাকে পাত্রস্থ করতে স্বামীর যেটুকুন জমানো টাকা ছিল তা সবই খরচা হয়ে যায়। অবশেষে বছর 3-4 বাদে মৃত স্বামীর চাকরি পায় পরিবারের বড় ছেলে। সরকারি চাকরি পেয়ে বড় পুত্র বিবাহ করে সরকারি কোয়ার্টার নিয়ে অনেক দূর চলে যায়। সদ্য বিধবা মা ছোট 2 সন্তানকে নিয়ে সমাজের বিষবৃক্ষ হয়ে সাদা থান পরে দাঁড়িয়ে থাকে। মেজ পুত্রের ওকালতি পড়বার শখ থাকলেও সেই ইচ্ছা পূরণ হয়নি। শেষে দূরে একটা প্লাস্টিক কারখানায় ঠিকাদারি কাজ নিয়ে চলে যায়। দিনের শেষে যেটুকু আয় করত তাতে মায়ের সংসারে কিছু খরচা দেওয়া আর ভাইয়ের পড়াশোনার খরচা যতটুকু পারে ততটুকু সামাল দেওয়া। 2 ভাইতে খুব মিল ছিল। ওরা তো পিঠোপিঠি ছিল, তাই ওদের মধ্যে সম্পর্ক ছিল খুব মধুর। ছোট ভাইয়ের টিউশনির পড়াশোনা ও এলআইসির ব্যবসা, কখনো কখনো চাঁচড়ের ব্যবসাও সে নাকি করেছিল। ছোট ভাই কিন্তু পড়াশোনা ছাড়েনি, সে হাঁটতে শেখেনি। সে জয়েন্টে মেডিকেল পরীক্ষায় বসলো, পাশও করলো বটে। তারপর সরকারি অনুদানে ডাক্তারি পড়তে সে চলে আসলো কলকাতায়। বাড়িতে সে আর ফিরল না। কলকাতায় 2-4টে বাড়িতে টিউশনি পড়িয়ে আর এলআইসির এজেন্সি ব্যবসা করে নিজের পড়াশোনার খরচাটা চালাতে লাগলো। সেই জেদি ছেলেটি মাঝে মধ্যে পার্ট টাইম কোনো এক অনামী পত্রিকার সাংবাদিকতার কাজ শুরু করেছিল। তবে অবশ্য সেই কাজের জন্য যেটুকুন বৃত্তি পেত সেটা তার হাতে আসতো না। বাড়ির ঠিকানায় মানি অর্ডার হয়ে চলে যেত। বৃদ্ধ মা টাকাটা তার পুত্রের জমানিতে তুলত। সেই জেদি পুত্র সংসারে না থেকেও সংসারের সমস্ত দায়ভার পরিচালনা করত। সে সবার কাছে হয়ে গেল একটা বিষবৃক্ষ। আড়ালে আবডালে এ গঞ্জনা তার পরিবারের সবার থেকে অনেকবারই সে শুনেছে। এইভাবে চলতে থাকলো আরো 5টি বছর। ডাক্তারি স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হলো সে, কিন্তু বাদ সাধল ইন্টার্নশিপ পরীক্ষায় বসাতে।
সেই জেদি ছেলেটি বাড়িতে তার বিধবা মাকে একটা পত্র দিল। শ্রীচরণেশু মা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত করতে পারলাম, কিন্তু এখন আমার কাছে অনেকগুলো টাকার সংকুলন হয়ে গেছে, কিছু পয়সা জমিয়েছি, কিন্তু এখনো দরকার 11,500 টাকা। তুমি যদি কোনোভাবে টাকাটার ব্যবস্থা করে দাও তাহলে আমার সংগ্রাম করাটা সফল হবে। হাতে আর মাত্র সময় আছে 1.5 মাস। যদি না দিতে পারি তাহলে ইন্টার্নশিপ পরীক্ষাতেও বসা হবে না, আর ডাক্তারি পাশের রেজিস্ট্রেশনটাও পাবো না। ইতি তোমার হতভাগ্য সন্তান বিষবৃক্ষ। এইভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস পার হয়ে গেল, কিন্তু পত্রের কোনো জবাব এলো না। ছেলেটি ভেবেই নিল মা জোগাড় করতে পারেনি সেই বাকি টাকাটা। খাওয়া দাওয়া সে ছেড়েই দিল, কলেজে ক্লাস করতেও সে যায় না। সে থাকতো কলকাতার বেকার হোস্টেলে কোন এক বন্ধুর সুপারিশে বর্ডার হয়ে। বন্ধুরা তাকে বিভিন্ন রকম ভাবে শুধালে সে কোনো প্রতিউত্তর করেনি। হাতে আর মাত্র 3 দিন বেকার হোস্টেলে সে শুয়ে আছে। কোন এক অপরিচিত সেই জেদি ছেলেটির খোঁজে আসলো, হাতে এক টুকরো পত্র। অপরিচিত লোকটি ছেলেটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাতে লেখা, স্নেহের পুত্র, তোমার বাকি টাকাটা জোগাড় করতে পারলাম না, কেউ দিতে পারল না। এই ভদ্রলোককে পাঠালাম, উনি হচ্ছেন একটা মেয়ের পিতা, অনেক বড় লোক। উনি সব জেনে টাকাটা দিতে রাজি আছেন। ওনার কোনো পুত্র নেই, ওনার একটাই শর্ত, তার কন্যাকে বিবাহ করতে হবে। আমরা রাজি, তুমি তোমার ভবিষ্যতের জন্য মেনে নিও। ইতি তোমার অভাগী মা। সেই জেদি ছেলেটি খসখস করে একটা সাদা কাগজে লিখে দিল, শ্রীচরণেশু মা, আমি ভালো আছি, টাকা আমার জোগাড় হয়ে গেছে, তবে কন্যাদায়গ্রস্ত পিতাকে বলবে যদি আমার মায়ের নারী ছেঁড়া ঋণ ও মায়ের দুগ্ধের দাম দিতে পারে তাহলে আমি ওনার সব শর্ততে রাজি। ইতি তোমার বিষবৃক্ষ পুত্র। এইভাবে পার হলো আরও 3টে দিন। সিআইটি রোডের একদম মোড়ে এক হাতে পড়েছিলাম সাইনাইড নিয়ে। চিৎকার করে সে বলল, হে মায়েরা শোনো, তোমরা তোমাদের সন্তানকে যদি দুধ ভাতে না রাখতে পারো তাহলেও কারোর কাছে বিক্রি করে দিও না। আমার মতো একটা একটা করে বৃক্ষ জন্ম দিও না। আতুর গড়ে সেই সদ্য জাতককে 1 শিশির বিষ দিও, 1 শিশির বিষ। বলে ছেলেটির সায়ানাইডের কীটটি নিজের মুখে ভরে দিল। এভাবেই একটা বিষবৃক্ষ চির বিদায় নিল মায়ের কোল থেকে। নমস্কার।